আমরা একটু আলোচনাতে চলে যাই। আজকে আমরা আলোচনা করব মূলত ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। এতদিন পর্যন্ত আমরা যত শিক্ষকদের কাছ থেকে শুনে আসছিলাম সেখানে মূলত তারা আমাদেরকে দুই ধরনের ভার্ব দেখিয়েছিল। একটা ছিল স্ট্রং ভার্ব, আরেকটা ছিল উইক ভার্ব। আমরা এই সময় এসে আমরা অন্তত 11 থেকে 13 প্রকারের ভার্বের সাথে পরিচিত হব, যে ভার্বগুলো আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে সহযোগিতা করবে। এবং প্রথম পত্রে প্রত্যেকটা বাক্যে কি ধরনের ভার্ব আছে, বাক্যটা কিভাবে গঠিত হয়েছে, এই ভার্বটা না হলে বাক্যটা কি হতো, আমরা সব কিছুই দেখে নিতে পারবো। আজকে আমরা যে ভার্বটার সাথে পরিচিত হবে সেটা হলো ফাইনাইট ভার্ব। এটার অনেকে উচ্চারণ করেন ফিনিট ভার্ব। ফিনিট শব্দের অর্থ হলো বাতি, আসলে এটা ফিনিট ভার্ব না, এটার উচ্চারণটা হলো ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে আমি যেভাবে ডেফিনেশন গুলো লিখেছি, বইতে মূলত ডেফিনেশন গুলো এইভাবে লেখা নেই, সংজ্ঞাটা এইভাবে লেখা নেই, বইতে বইয়ের ভাষাতে দেওয়া হয়েছে। ইভেন বইতে যেভাবে দেওয়া হয়েছে সেটা একটু এলোমেলো করে দেওয়া হয়েছে। আমি এখানে অত্যন্ত সাজিয়ে পরিমল ভাবে লিখেছি যাতে তোমরা খুব সহজেই বিষয়টাকে তোমাদের নবদক্ষত্রে নিয়ে যেতে পারো। প্রথমেই আমি লিখেছি যে ভার্ব দেখে সহজেই টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে কোনো বাক্যই গঠিত হোক না কেন তার ভিতরে নিশ্চয়ই আমাদের ভার্ব দেওয়া থাকে। ইভেন আমরা টেন্সের গঠনগুলো মূলত ভার্ব দেখে নির্ণয় করি। তা আমরা ভার্ব দেখে যদি টেন্সটা নির্ণয় করতে পারি তাহলে সেই ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দেখে আমরা সহজে টেন্স নির্ণয় করতে পারি না তাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা দুই প্রকারের ভার্ব দেখতে পাচ্ছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখান থেকে একটু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ফাইনাইট ভার্ব লিমিটেড মানে নির্ধারিত, এবং সেটা আমরা বাক্যতে নির্ধারণ করতে পারবো যে অল্প কিছু সংখ্যক ফাইনাইট ভার্ব আছে। কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু নির্ধারিত না, নন ফাইনাইট ভার্ব কিন্তু অনির্ধারিত, অসংখ্য আনলিমিটেড নন ফাইনাইট ভার্ব আছে। এবং যে ভার্বগুলো আমরা একটা বাক্যে হাজারো নন ফাইনাইট ভার্ব পেতে পারি, কিন্তু হাজারো আমরা ফাইনাইট ভার্ব পেতে পারি না। বিষয়টা কি মনে থাকবে? তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যা লিমিটেড মানে সীমিত, কিন্তু নন ফাইনাইট ভার্বের সংখ্যা কি না, সীমিত না, সেটা অগণিত, আনলিমিটেড। মনে থাকবে? তাহলে একটা ভার্বে কয়েকটি লিমিটেড আমাদের ফাইনাইট ভার্ব হতে পারে, কিন্তু আনলিমিটেড ভাবে আমাদের নন ফাইনাইট ভার্ব হতে পারে। একটু দেখে নিই, আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে বলে মনে হয়। আমরা প্রথমেই একটা বাক্য লিখেছি, হি মেক্স আ গার্ডেন। আচ্ছা, তোমরা কি এই ভার্বটা দেখে টেন্স নির্ণয় করতে পারো? বলো তো এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ ভার্বের সাথে কি আছে, এস বা এস আছে। তা আমরা তো লিখেছি যে ভার্ব দেখে সহজেই টেন্স নির্ণয় করা যায় সেটি হলো ফাইনাইট ভার্ব। তার মানে আমাদের এখানে মেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সবাই কি শুনতে পাচ্ছি? তাহলে এখন তোমার টেন্সের স্ট্রাকচার গুলো এখানে তোমার কাজে লাগবে, যে টেন্সের গঠনগুলো এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে, এবং গঠন অনুযায়ী কিন্তু এখানে তোমাকে আবার ভার্ব নির্ণয় করতে হবে। তাহলে এটা যে ফাইনাইট ভার্ব আছে এটা কি তোমরা নিশ্চিত হতে পেরেছো? পরের বাক্যটা একটু লক্ষ্য করো সবাই। পরে একটা বাক্য লিখেছি, উই স্টাডিড ফিনিশিং আওয়ার সিলেবাস। দেখো স্টাডিড দেখে কি তোমরা টেন্স নির্ণয় করতে পারো? ভার্ব টু আছে, তাহলে কোন টেন্সে আছে? সাবজেক্টের পরে যদি ভার্ব টু থাকে তাহলে কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তোমরা এভাবে ভুলে গেলে তো ক্লাস করা খুব মুশকিল হবে, কারণ বারবার রিভিশন করে পড়া এটা তো একটা মানে অহেতুক বা অগণিত চিন্তা ভাবনা। বারবার রিভিশন করে পড়া যায় না। হ্যাঁ, কিছু সংখ্যক পড়া আমরা রিভিশন করতে পারি, কিন্তু সব পড়াই বারবার রিভিশন করতে হবে এরকম বিষয়টা একটু আপত্তিকর বলে মনে হয় আমার কাছে। যাই হোক, তাহলে এই ভার্বটা দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারতেছি, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই ফিনিশিং দেখে কি তোমরা কোনো টেন্স নির্ণয় করতে পারো? কারণ ভার্বের সাথে আইএনজি থাকলে তো অ্যামিজার থাকবে, ওয়াজার থাকবে, শেল বি, হ্যাভ বিন, উইল বিন এগুলো থাইকে তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু এখানে এরকম কিছুই দেওয়া নেই।
তাহলে এই ভার্বটা দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি না, তার মানে এটা হলো নন ফাইনাইট ভার্ব। সবাই কি কথা ক্লিয়ার? তাহলে যে ভার্ব দেখে সহজে টেন্স নির্ণয় করা যায় সেটা হলো ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে সহজে টেন্স নির্ণয় করা যায় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। কারণ আমরা যে এখানে আইএনজি আছে তার আগে এমিজার ওয়াজার যদি থাকতো তাহলে আমি সেটাকে টেন্স নির্ণয় করতে পারতাম, কিন্তু এখানে তো সেরকম কোনো কিছুই দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সবাই কি কথা বুঝতে পারতেছি? প্রশ্ন থাকলে কিন্তু একাধিক কোশ্চেন করা যাবে, এখানেই শেষ নয়। এটা বুঝিয়ে দেওয়ার পরেও যদি বাসায় যে কোশ্চেন থাকে তাহলে তুমি কোশ্চেন করতে পারবে। এখন দেখো আমাদের অনেক স্যার বা অনেকেই জানেন, সাম স্টুডেন্ট এবং শিক্ষকরা জানেন যে আমাদের ফার্স্ট পেপারের ভিতরে কোনো গ্রামার নাই, কিন্তু এই গ্রামারটা করার পরে তোমরা দেখবে যে ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইনের ভিতরে কি আছে? গ্রামার আছে। এইখানেই আমাদের মূল সমস্যা। তাই আমরা যখন উপরের লেভেলে যাই তখন আমরা আর প্রথম পত্রতে তেমন কোনো ভালো কিছু শিখতে পারি না, কারণ আমরা পিছনে অনেক গ্যাপ করে যাই। এজন্য আমরা যদি এই তথ্যগুলো শিখে যাই তাহলে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই আমরা অত্যন্ত স্ট্রংলি ভাবে অ্যান্সার গুলো তৈরি করতে পারবো। পরে একটা বাক্য লিখেছি দেখো, দে আর চেঞ্জিং টু ডেভেলপ দেয়ার লাইফস্টাইল। আচ্ছা, এই ভার্বটা দেখে কি তোমরা টেন্স নির্ণয় করতে পারো? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যেই ভার্বটা দেখে টেন্স নির্ণয় করা যায় সেটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই ভার্বটা দেখে কি তোমরা টেন্স নির্ণয় করতে পারো? এটা দেখে কোনো টেন্স নির্ণয় করা যায় না, কারণ টু দিয়ে ভার্ব ওয়ান এটা কোনো টেন্সের স্ট্রাকচারে নাই। তাই এটা হচ্ছে আমাদের কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। বিষয়টা কি কারো আপত্তি আছে? তাহলে যেই ভার্ব দেখে সহজেই টেন্স নির্ণয় করা যায় সেটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে সহজে টেন্স নির্ণয় করা যায় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আর আমি একটি ইনফরমেশন বলেছিলাম যে একটা বাক্যের ভিতরে ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে লিমিটেড, কিন্তু নন ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে আনলিমিটেড। তার মানে একটা বাক্যের ভিতরে খুব সহজেই আমরা খুঁজে নিতে পারি যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু আমরা একটা বাক্যের ভিতরে আবার অসংখ্য নন ফাইনাইট ভার্বও খুঁজে নিতে পারি যে কতগুলো আমাদের নন ফাইনাইট ভার্ব আছে। সবাই কি বুঝতে পেরেছি? এই জিনিসগুলো আমরা কেন শেখাচ্ছি? নিজেদেরকে স্ট্রং করার জন্য এবং নিজেদেরকে বিল্ড আপ করার জন্য, এবং যাতে আমরা ইংরেজিতে ভালো কিছু তৈরি করতে পারি, ইভেন ভালো টিচ দিতে পারি, ভালো শিক্ষা অর্জন করতে পারি, এবং কোথাও যাতে আমরা কোনো সমস্যা ফেস না করি। সবাইকে শুনতে পেরেছি? পরের বাক্যতে একটু চলে যাই। ফাইনাইট ভার্ব যেহেতু আমাদের নির্ধারিত এবং তার সংখ্যা খুবই কম, তাই ফাইনাইট ভার্বের কোনো প্রকারভেদ নেই। নন ফাইনাইট ভার্ব যেহেতু আমাদের অনির্ধারিত, অসংখ্য বা অগণিত আছে, তাই নন ফাইনাইট ভার্ব প্রথমত তিন প্রকার। প্রথমত কত প্রকার? তিন প্রকার। একটা হলো জিরান ভার্ব, একটা হলো ইনফিনিটিভ ভার্ব, আরটা হলো পার্টিসিপল ভার্ব। সবাই কি দেখতে পাচ্ছি? তাহলে একটা হলো জিরান ভার্ব, একটা হলো ইনফিনিটিভ ভার্ব, একটা হলো পার্টিসিপল ভার্ব। সবাই কি দেখতে পাচ্ছি? তাহলে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। জিরান ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব। এগুলো কিন্তু অনেক শিক্ষকদেরও সমস্যা আছে, অনেক শিক্ষকও জানে না। তোমাকে একটা বাক্য পড়াতে গেলে বা একটা বই পড়াতে গেলে শিক্ষকের দুর্বলতা আছে কিনা, শিক্ষক দুর্বল কিনা, তুমি যদি ভালো কিছু বেসিক জানা থাকে তাহলে তোমার নিজের কাছেই থার্মোমিটার দেওয়া আছে যে উনি তোমাকে কতটুকু ভালো শিক্ষা দিতে পারবেন। আর যদি তোমার ভিতরে বেসিক ইনফরমেশন গুলো না থাকে তাহলে তো তোমরা তাকে মাপকাঠি দিয়ে কখনই মাপতে পারবে না। বিষয় ক্লিয়ার? আমরা চলে আসি। তাই বলে আমরা জানলেই যে কাউকে অপমান করব বিষয়টা কিন্তু তাও কিন্তু নয়, নাকি? তো একটু চলে আসি। তাহলে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে দেখবে জিরানের সাথে ভার্বের সাথে আইএনজি আছে, পার্টিসিপলের সাথে ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তাহলে এখান থেকে একটি কথা আমরা ইনফরমেশন বলতে পারি যে জিরান আর পার্টিসিপলের চেহারা এক। জিরানের সাথে আইএনজি আছে আর আমাদের পার্টিসিপলের সাথে কি আছে? আইএনজি আছে। এখন প্রশ্ন হলো যে একটা বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো যে এ কি জিরানে আছে নাকি এ পার্টিসিপলে আছে? সবাই কি শুনতে পাচ্ছি? তাহলে জিরানের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। পার্টিসিপলের সাথে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। কিন্তু আমাকে বাক্য দেখে নির্ণয় করতে হবে যে এটা কি জিরানে আছে নাকি এটা পার্টিসিপলে আছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা দেখো যদি ভার্বের সাথে আইএনজি থাকে, একটু বসেন। যদি আমাদের জিরানের সাথে আইএনজি আছে
মনে রাখবে জিরান সবসময় বাক্যের প্রথমে বসবে আর পার্টিসিপল সবসময় শেষে বসবে। তাই একটা পার্থক্য আমি খুঁজে পেয়ে গেলাম। তাহলে জিরান আর পার্টিসিপলের চেহারা এক, জিরানের সাথে আইএনজি আছে, পার্টিসিপলের সাথে আইএনজি আছে, কিন্তু পার্থক্যটা, প্রথম পার্থক্য কোথায়? জিরান বসবে বাক্যের প্রথমে আর পার্টিসিপল বসবে বাক্যের শেষে। এক নম্বর পার্থক্য। সবাই কি ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করো, কিন্তু উভয়ের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। এবার দুই নম্বর পার্থক্য দেখো, জিরান সবসময় নাউনের মতো অর্থ দিবে। কিসের মতো? নাউনের মতো অর্থ দিবে। আর পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে। শব্দটার উচ্চারণ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। শব্দটার উচ্চারণ অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এখন প্রশ্ন হলো, আমরা মাঝে মধ্যে জানা সত্ত্বেও কিছু শব্দের সঠিক উচ্চারণ করি না, কারণ এই আমজনতা বা প্রায় মানুষই যুগ যুগ ধরে শব্দের উচ্চারণ শুনে আসছে। আমরা যদি সেটা অন্য উচ্চারণ করি তাহলে তাদের কাছে মনে হয় যে আমরা ভুল উচ্চারণ করতেছি, আর ইংরেজি পড়াতে পড়াতে আমরা পাগল হয়ে গেছি, যার জন্য আমরা ভুল উচ্চারণ করতেছি, তাদের উচ্চারণটাই সঠিক। অথচ সে সারাদিনে একবারও ইংরেজি নিয়ে গবেষণা করে না। আমরা ইংলিশ ডিপার্টমেন্টের আমরা করবো এটা নিয়ে গবেষণা, আমরা এটার সাথে যুক্ত, আমরা এটা সঠিক বলে ভুল উচ্চারণ করতেছি, আর তারা করতেছে সঠিকটা যে 6 মাসে একবার বই উল্টে দেখে না। বুঝতে পেরেছি মনে হয় বিষয়টা। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে উচ্চারণটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে আসা যাক। প্রথম পার্থক্য হলো জিরান সাবজেক্ট আকারে বসবে আর পার্টিসিপল অবজেক্ট আকারে বসবে। জিরান নাউনের মতো অর্থ দিবে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে। এবার একটু চলে আসি আমরা। এই ক্ষেত্রে আমাদের বোঝার জন্য অ্যাডজেক্টিভের একটি ডেফিনিশন দরকার, সংজ্ঞা দরকার। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ করবে, সেই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য হলো সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা কি করবে? তুলে ধরবে। এটা তার বৈশিষ্ট্য। তোমরা নিশ্চয়ই লুক অ্যাট মাই হ্যান্ড, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? পেন। পেন অর্থ কি? কলম। এটা একটা নাউন, এটা একটা কি? নাউন। মনে রাখবা, যে কোনো নাউনকে, এনি কাইন্ডস অফ নাউন, যে কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন এটাকে প্রশ্ন করো, কেমন কলম? মার্কার কলম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কেমন কলম? কালো কলম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কেমন কলম? গোল কলম, এটা অ্যাডজেক্টিভ। কেমন কলম? পাকিস্তানের তৈরি কলম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কেমন কলম? লেখার কলম, তাহলে এটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে তোমাদের? তুমি যে কোনো নাউনকে, এনি কাইন্ডস অফ নাউন বলেছি, যে কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যত উত্তর পাবে তার সবই হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কথাটা? এগুলো কিন্তু বইতে এইভাবে লেখা নাই, আমরা অনেক বই মোটামুটি দেখি, সেখান থেকে তোমাদের ইনফরমেশন দিয়েছি। আরো ইনফরমেশন থাকতে পারে হয়তোবা, যা আমার জানা নেই। আমি যে সব জানবো বিষয়টা কিন্তু এরকম না। আমি যতটুকু জানি সেটা তোমাদের জানাতে পারবো, আবার তোমরা যতটুকু জানো সেটা আবার তুমি অন্যকে দিতে পারবে, এটি স্বাভাবিক একটা বিষয়। তাহলে একটু লক্ষ্য করি এবার একটা উদাহরণে চলে যাই। ইটিং টু মাচ ইজ ভেরি ব্যাড হ্যাবিট ফর হেলথ। আচ্ছা দেখো তো, এবার ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? বাক্যের প্রথমে সাবজেক্ট আকারে আছে। আচ্ছা, কি খাওয়া খারাপ অভ্যাস? ইটিং টু মাচ, অধিকতর খাওয়া হচ্ছে খারাপ অভ্যাস। তাই খাওয়া এই কথাটা আমাদের নাউনের মতো অর্থ দিচ্ছে, তার মানে এটা হলো আমাদের জিরান ভার্ব। তাহলে এটা আছে বাক্যের প্রথমে আর অর্থ দিচ্ছে নাউনের মতো, তাই এটা হবে জিরান ভার্ব। এবার একটু দেখো, ডোন্ট ডিস্টার্ব দা স্লিপিং ডগ। ডগ অর্থ কি? কুকুর। এটা একটা নাউন নাকি? এখন তুমি প্রশ্ন করো, কেমন কুকুর? ঘুমন্ত কুকুর। তো নাউন সম্পর্কে যে তথ্য দিবে সেই হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে বা পরে বসে নাউন সম্পর্কে যদি কোনো তথ্য দেয় তাহলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে আর অ্যাডজেক্টিভে দিচ্ছে আর সেটা অবজেক্ট আকারে আছে, তাই এটা হয়ে যাবে পার্টিসিপল ভার্ব। সবাইকে শুনতে পেয়েছি? খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এগুলো না জানলে উপরের দিকে যাবা, ঠিকই ক্লাস করবা, ঠিকই পাস করবা, কিন্তু তোমার লাইফ জিরো ছাড়া আর কিছুই হবে না। তুমি যে কিছু একটা করে জীবন চালাবা, চাকরি না পেলে সেটা করতে পারবে না। আর যদি বেসিক ইনফরমেশন গুলো জানা থাকে, চাকরি না পেলেও তোমার দুই মুঠো ভাত পৃথিবীতে খেতে অসুবিধা হবে না। তোমরা নিশ্চয়ই আমার সম্পর্কেও জানো আমি যে কত বছর হয়তোবা বেকার ছিলাম নাকি? এখন তো চাকরি করে আল্লাহ চাকরি দিয়েছেন আলহামদুলিল্লাহ,
কিন্তু অনেক বছর আমি বেকার ছিলাম, এবং সেই বেকারত্ব সময়টাতে কিন্তু আমি অনেক কিছু করেছি শিক্ষার সাথে যুক্ত হয়ে। আর সেটা করা সম্ভব হয়েছে শুধু কিছু তথ্য জানার কারণে। সব জানি এরকম না, শুধু কিছু তথ্য জানার কারণে। এবং আমি পড়াচ্ছিলাম সারাদিনই কলেজ সেকশন, সেটাও কিন্তু সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো চলে আসি আমরা একটু। তাহলে তোমরা কি জিরান আর পার্টিসিপল কথাটা ক্লিয়ার? তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো। এগুলো কিন্তু একদম সাবস্টেন্স, মূল নির্যাস তথ্য দিচ্ছি। অর্থাৎ তুমি যত বই স্টাডি করো না কেন, মূল কথা এখানে। আর এই মূল কথাটা জানলে যতই চেঞ্জ হোক না কেন, তোমার আর কোনো অসুবিধার সৃষ্টি হবে না। এবার একটু আমরা চলে যাব ইনফিনিটিভে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2 + b1। আমরা যদি কোথাও 2 + b1 দেখতে পাই, তাহলে সেটা আমরা কিসে ধরে নিব? ইনফিনিটিভে ধরে নিব। লুক এট দ্য বোর্ড, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করলো, টু চেঞ্জ দেয়ার ফ্যামিলি লাইফ। দেখো তো কি আছে? টু চেঞ্জ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। কেন? কারণ এটা 2 + ভার্ব ফর্মে আছে। এই ইনফিনিটিভ ভার্বের একটি বৈশিষ্ট্য আছে, সেটা হলো সাধারণত যে সকল বাক্যগুলো ইনফিনিটিভ হয়, সে সকল বাক্যগুলোতে অর্থ করলে তে অর্থ চলে আসে। কি অর্থ? তে অর্থ। তাহলে দেখো এটার অর্থ তে আসছে কিনা। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করলো বা কাজ করলো। টু চেঞ্জ, পরিবর্তন করতে। দেয়ার ফ্যামিলি লাইফ, তাদের পারিবারিক জীবনকে। ক্লিয়ার আমরা? তাহলে কি অর্থ আসছে? তে অর্থ আসছে। তাহলে ইনফিনিটিভ যখনই হবে তখনই 2 + ভার্ব ফর্ম আসবে, আর তখনই সাধারণত সেটা তে অর্থ প্রকাশ করবে। ক্লিয়ার আমরা? এগুলো আরো ডিটেইলস তথ্য আমাদের আছে, কিন্তু এইখানে তোমাদের এই ইনফরমেশন দিচ্ছি তোমাদের ক্লাস অনুযায়ী। আর এতটুকু জানতে পারলে মোটামুটি আমরা অনেক ইংরেজি সলভ করতে পারবো। এখন যখনই তোমরা প্রথম পত্র এখন পড়তে যাবে, সেখানে যখন প্যাসেজ পড়তে যাবে, তখনই তোমরা প্রত্যেকটা বাক্যতেই দেখবে ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে, জিরান ভার্ব আছে, ইনফিনিটিভ ভার্ব আছে এবং পার্টিসিপল ভার্বও আছে। তাহলে আজকে আমরা 5 প্রকার ভার্ব সম্পর্কে ধারণা নিলাম: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জিরান ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব। আমি নেক্সট ক্লাসে তোমাদের কোশ্চেন করব, বাক্য দিয়ে তোমাকে বলতে হবে যে এটা কি ফাইনাইট ভার্ব, এটা কি নন ফাইনাইট ভার্ব, এটা কি জিরান ভার্ব, এটা কি পার্টিসিপল ভার্ব, নাকি এটা ইনফিনিটিভ ভার্ব। এবং তোমাকে বলতে হবে যে জিরান আর পার্টিসিপলের চেহারা যদি একই হয়, তাহলে কখন আমরা সেটাকে জিরান বলবো আর কখন সেটাকে পার্টিসিপল বলবো। জিরান হলে সে কোথায় বসবে, পার্টিসিপল হলে সে কোথায় বসবে। এবং অ্যাডজেক্টিভের ডেফিনিশন, অ্যাডজেক্টিভের ডেফিনিশন মানে সংজ্ঞা। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো যে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে নাউন বা প্রোনাউনের দোষগুণ, সংখ্যা, অবস্থা প্রভৃতি প্রকাশ করে, তাকে আমাদের কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। শুনতে পাচ্ছি? আর অ্যাডজেক্টিভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে সবসময় নাউন বা প্রোনাউন সম্পর্কেই তথ্য দিবে, এটা তার কাজ। আর আমরা বলেছিলাম যে কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ গুলো খুঁজে পেয়ে যাব। পারবে সবাই? তাহলে কয় প্রকার ভার্ব সম্পর্কে আমাকে পড়া দিবে? 5 প্রকার। এই ভার্বগুলো যদি আমরা পড়া দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা অন্য গ্রামারের ভিতরে ঢুকে যাব, যা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত পড়া দেওয়া রয়েছে।